হাই, আমি রূপম। আজকে আমার সাথে রয়েছে দেবাত্মাদা, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের পরিচালক। নমস্কার। দেবাত্মাদা, কেমন আছো? খুব ভালো, খুব ভালো, খুব এক্সাইটেড। লোকজন খাকি দেখে বেশ ভালো লাগছে। লোকজনের প্রচুর বিঞ্জ ওয়াচ হচ্ছে, আমাকে বলছে যে খুব ভালো লাগছে। তো এর থেকে খুশির ব্যাপার তো আর কিছু হতে পারে না। আচ্ছা, আমি অনেক প্রশ্ন আমার আছে, কিন্তু তার আগে তুমি আমাকে এই প্রসেসটা বলো যে বিহার চ্যাপ্টারের পরেই কি বেঙ্গল চ্যাপ্টার একদম তৎক্ষণাৎ ভাবা হয় না, একটা সময় পরে নীরজ পান্ডে অন্যতম রাইটার ছিল। তোমাদের এই প্রসেসটা কিভাবে হলো, রিসার্চ কিরকম ভাবে হলো, যেহেতু তুমি কলকাতারই ছেলে, তাতে আলাদা করে সুবিধা কি হলো, এবং তারপরে অ্যাপ্রোচ করা, এই পুরো প্রসেসটা একটু আমাদেরকে বলো। তো নীরজজির সাথে আমরা মানে উই নো ইচ আদার ফর কোয়াইট সাম টাইম। আমাদের অনেকদিন ধরেই হচ্ছিল যে কিছু একটা কাজ করতে হবে, একসাথে করতে হবে, এবং হয়ে উঠছিল না। দিস ডেস্টিনি অ্যাগেন। তো 2023 সামওয়্যার ইন দ্য মিডল অফ 2023 নীরজজি আমায় ফোন করেন, কি করছিস, চলে আয়। তো আমি যাই, নীরজজির সাথে দেখা হয়, এবং নীরজজি কিছু ঘটনা বলে যে আমি এরকম বেঙ্গল চ্যাপ্টার বানানোর চেষ্টা করছি খাকি বিহারের পরে। তো আমার কাছে কিছু ঘটনা আছে, ওয়াই ডোন্ট ইউ গো টু কলকাতা অ্যান্ড ডু সাম রিসার্চ অ্যাবাউট, দেখ যে এটাকে দিয়ে একটা 7 এপিসোডের শো বানানো যায় কিনা। সো হি নিউ দ্যাট আই অ্যাম আ রাইটার, সাথে ডিরেক্ট করি। সো আই কাম ডাউন টু কলকাতা, খিদিরপুরের একটা ঘটনা নিয়ে রিসার্চ করা শুরু করি, এবং সেইটা করতে করতে আমার কলকাতা একজন রিসার্চারের সাথে দেখা হয়, সুরবেগ বিশ্বাস বলে। তো ওনার সাথে আলোচনা করতে 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 করতে, তো উনি রিসার্চার প্লাস হি ইজ আ ক্রাইম রিপোর্টার, হি ইজ বিন আ ক্রাইম জার্নালিস্ট ফর, ইজ আ ভেরি সিনিয়র ক্রাইম জার্নালিস্ট। তো ওনার সাথে আলোচনা করতে 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 কিছু খুব ভালো ইন্টারেস্টিং ঘটনা, এবার আমাদের ব্যাপার হচ্ছে একটা ভালো ঘটনা শুনলে একটা লোভ আসে যে এটাকে বলতে হবে বলতে হবে, এবং কিছু ঘটনা শোনা হয়, কিছু দূরের ঘটনা যেটা এটার সাথে কোনো কানেকশন নেই সেরকম কিছু, এবং কিছু তো আছেই যেগুলো ছোট থেকে ধরো কিছু শুনে বড় হওয়া, এবং কিছু জিনিস যেগুলো আশপাশে শোনা হয়। হ্যাঁ, বাবা মা গল্প বলে যে এরকম হতো, জানিস তো, এইটা হতো ওইটা হতো। তো এই ঘটনাগুলো শুনে শুনে মনে হয় যে না, এবার মনে হচ্ছে একটা গঠন, একটা একটা বাঁধনি, একটা স্টোরি লাইন কোথাও একটা পাওয়া যাচ্ছে, যে এই একটা বাঘা। হ্যাঁ, কিছুটা তো অবভিয়াসলি অরিজিনাল ক্যারেক্টারসদের থেকে ইন্সপায়ার্ড, এবার তারা কারা দরকার নেই, বাট দ্য স্টোরি ওয়াজ অলওয়েজ গোইং টু বি আ গুড হিউম্যান ইমোশন স্টোরি। তো সেই বাঘার দুই চেলা, আচ্ছা তাদের লাইফসে কি হতে পারে যেটা খুব ইন্টারেস্টিং, বা তারা একে অপরের সাথে যদি লড়ে যায় তারা কেন লড়বে, এবং বাঘা যার এত বেশি ক্ষমতা, সে কি করে ক্ষমতা পেলো, তো সেখানে পলিটিক্স কামস ইন টু প্লে। পুলিশ কি কিছুই করছে না, তাহলে পুলিশ হাউ উইল দ্যাট হ্যাপেন। তো সেইগুলো সব একটা মোটমাট আমাদের যেরকম হয় যে উই রাইট ডাউন ধরে নাও 7টা এপিসোডের একটা খসড়া, আমার মনে হয় এই লাইন দিয়ে আমরা যাব করে নিয়ে আমি মুম্বাই ফেরত যাই। নীরজজির সাথে আলোচনা হয়, নীরজজি ভাল লাগে ঘটনাটা, তো আমি লেখা শুরু করি। এবার লেখা শুরু হওয়া শেষের মধ্যে আকাশ পাতাল। তো আমরা লেখা শুরু করি, আমি লেখা শুরু করি। প্রথম ড্রাফট লাগে কিছু 2.5-3 মাসের মতো, 7টা এপিসোড, 300 পাতা লেখার পরে তারপর সেকেন্ড ড্রাফটে যাওয়া হয়, সেখানে নীরজজির কিছু ইনপুটস, যে এটা একটু এটা এরকম এরকম আরো কি করে এক্সাইটিং করা যায়। তিন নম্বর বা 4 নম্বর ড্রাফটের পরে যে থার্ড রাইটার সম্রাট চক্রবর্তী, ও এন্ট্রি। আচ্ছা, এবার আমার একটা সিচুয়েশন ছিল যে আমি খুব চাইছিলাম যে কলকাতার ফ্লেভারের মধ্যে একটা তো হবে বাংলা, আর একটা হবে কলকাতিয়া ভাষা, দ্য হিজ দিস কাকিস পাবলিক। এবার সেটার সাথে আমার খুব যে আই ওয়াজ নট ভেরি কানেক্টেড টু দ্য ল্যাঙ্গুয়েজ, আই হ্যাড হার্ড আ লট অফ দ্যাট ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, হ্যাঁ, মানে এক তো খিদিরপুরে হালকা ফুলকা ঘোরা বলে না, বাক সার্কাসের দিকে এদিক ওদিক গেলে ওই ভাষাটা শুনতেই পাওয়া যায়, বাট উই নিডেড সামবডি যে আরেকটু বেটার পারবে, একটু পাঞ্চ লাইনস গুলো করতে পারবে, যেহেতু বাঙালি। তো তখন সম্রাট চক্রবর্তী, হু ইজ অলসো দ্য রাইটার অফ লুডো, তো আমি আর সম্রাট একসাথে জগ্গা জাসুসে কাজ করেছি, উই নো ইচ আদার ভেরি গুড, আর আমাদের খুব ভালো টিউনিং। তো সম্রাট চক্রবর্তী কামস ইনটু দ্য স্টোরি অ্যান্ড হি স্টার্টস রাইটিং এক্সট্রা ডায়লগস, মানে যেটা আমার লেখা তার উপরে আরো এক্সট্রা, মানে মুরগা বান। তো a lot of these powerful masala lines, so we start adding into it more, jamming. তখন আমি নীরজজি সম্রাট মিলে জ্যাম করতে 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 মোটমাট আই থিঙ্ক 2024 এর এপ্রিল মের দিকে উই ফিনিশ রাইটিং দ্য হোল শো। আমরা রিয়েলাইজ করি যে দিস ইজ নাও ডান, এবং এর মধ্যিখানে কোথাও একটা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আমরা তখন কাস্টিং নিয়ে আলোচনা শুরু করি। একটা ব্যাপার হয়, অনেকে আমায় জিজ্ঞেস করেছে যে তোমরা কি লেখার সময় ভেবে নাও যে আচ্ছা জিদ্দাকে ভেবে অর্জুন মৈত্র, কি প্রসেনজিৎকে ভেবে
আমি ভুলে গেছি, যাই হোক প্রসেনজিৎকে ভেবে বরুণ রায়। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে আমার সবসময় আমাদের মনে হয় যে লেখার সময় যদি তুমি ক্যারেক্টার ভেবে লেখো না, তো ইউ লিমিট ইউর সেলফ। তখন আমি শুধুমাত্র রেফার করবো যে জিদ্দা কি কাজ করেছে লাইফে, আচ্ছা ওরকম একটা কিছু লিখে দিই, তখন ইউ উইল নট বি এবল টু ব্রেক আউট অফ দ্য বক্স। তো তখন এমন হয়েছে যে আমরা প্রথমে একটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার্স গুলো লিখেছি, লিখে এবার ভেবেছি কে করতে পারে বা কে এরকম করেনি, হয়তো খুব চ্যালেঞ্জিং হবে, দেখা যাক না উইল দে টেক আপ দ্য চ্যালেঞ্জ অর নট। তো মোটমাট জানুয়ারি ফেব্রুয়ারির দিকে দ্য হোল কাস্ট স্টার্টস কামিং টুগেদার, উই স্টার্ট ডুইং রিডিংস, আরো কারেকশন করা শুরু হয়। পরে 6 নম্বর 7 নম্বর ড্রাফটের দিকে গিয়ে উই ফাইনালাইজ যে দিস ইজ দ্য স্টোরি উই আর গোয়িং টু টেল। বৃষ্টি কলকাতায় আসার আগে থেকে আমরা শুট করা শুরু করি, কারণ বৃষ্টি এসে গেলে আর কলকাতায় শুট করা যেত না, তাও এসছিল, কিছু করার নেই। বাট তাও কতদিন ধরে শুট হয়েছিল? শুট আমরা করলাম কতদিন, কলকাতায় উই শট ফর অ্যারাউন্ড 42-43 ডেজ। আচ্ছা, 42-43 ডেজ আমরা ছিলাম, 60 দিন কলকাতায়, এক্সাক্ট 60 দিন। আচ্ছা, মানে এটা কি ইনডোর আউটডোর মিলিয়ে বলছো? ইনডোর আউটডোর মিলিয়ে আমরা ছিলাম কলকাতায় 60 দিন। আমরা শুট করি 42-43 দিনের মতো। মুম্বাইয়ে আরো 18-19 দিন 20 দিনের মতো শুট হয়। তারপর আরেকবার আমি ফেরতে আসি কলকাতায়, সেখানে হচ্ছে যত তোমরা এই বড় শর্টস দেখতে পাও, সিটি শর্টস, ড্রোন শর্টস, ওগুলো আলাদা করে। এইগুলো আলাদা করে, আবার বৃষ্টি হয়ে যাওয়ার পরে সাবসাইড করে যায়, দ্য ওয়েদার ইজ নাইস, উই কাম ব্যাক এন্ড উই শুট। আচ্ছা, এই যে লোকেশন গুলো, মানে যে লোকেশন গুলো নিয়ে খুব প্রশংসা হচ্ছে, যে এরকম ডক এরিয়া এরকম, এই জায়গাগুলো কি তোমরা অনেকদিন আগে থেকে দেখি করে পছন্দ করে রেখেছিলে? ওইটা খুব একদম, ওটা জেনেসিস শুরু হয়ে গেছিল হচ্ছে যখন আমি কলকাতায় আসি রিসার্চে। তো আমার জামাইবাবুর সাথে আমার খুব ক্লোজনেস আছে। আমার জামাইবাবুর বাইক, তো আমি জামাইবাবুর পিছনে বসে, আমার জামাইবাবু ইজ ফ্রম খিদিরপুর। আচ্ছা, আমার জামাইবাবুর মানে যে শ্বশুর বাবা, আমার জামাইবাবুর যে বাবা, উনি পড়তে কাজ করতেন। তো আমার জামাইবাবু হি নোজ অ্যাবাউট গার্ডেন রিচ, হি নোজ অ্যাবাউট খিদিরপুর অ্যান্ড এভরিথিং। আমি বলি আমায় একটু দেখাও, কারণ আমিও খুব যে বিরাট কিছু জেনে গেছি ওরকম তো না। তো আমরা বাইকে করে গিয়ে সব জায়গা ঘুরে 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 তো একটা রেফারেন্স এসে যায় যে জায়গাগুলো কিরম দেখতে, সেখানের লোকগুলো কিরম বিহেভ করে, কথা বলে। সেখানে গিয়ে আড্ডা আলোচনা মারা হয়েছে। একটা দোকানে দাঁড়িয়ে চা খেলেও অনেকটা সেই স্পেসটা বোঝা যায় না, ইকোসিস্টেমটা বোঝা যায় যে এখানে কি হচ্ছে। তো এরকম করে সেই সময় একটা তো খোঁজাখুঁজি হয়েই ছিল। এবার সেই রেফারেন্সে আবার যখন কলকাতা অ্যাকচুয়াল শুটিং এর লোকেশন এবং একটা অরিজিনাল লোকেশনের মধ্যে অনেক তফাৎ থাকে, যে একটা লোকেশন শুটিং ফ্রেন্ডলি হবে কিনা, তারা অ্যালাউ করবে কিনা, ইজ আ ভেরি বিগ কোয়েশ্চেন। তো তারপর আমরা অ্যাকচুয়াল লোকেশনস খোঁজা শুরু করি, যে ওয়ার ডু উই শুট থিংস দ্যাট আই হ্যাভ সিন, যে এরকম একটা কিছু হবে। তো তখন এসে এবার ওই রেফারেন্সকে ফলো আপ করে উই স্টার্ট সার্চিং ফর নিউয়ার লোকেশনস, বেটার লোকেশনস, বিগার লোকেশনস, যেখানে উই ক্যান শুটও ইজিলি করা যাবে। লজিস্টিক্স বলে একটা বস্তু হয়, গাড়ি কোথায় রাখবো, ভ্যানস কোথায় রাখবো, মেকআপ কোথায় হবে, আর্টিস্টরা কোথায় কস্টিউমস চেঞ্জ করবে, তো ওই একটা লজিস্টিক তো থাকেই। তো সেইগুলো দেখে লোকেশন চুজ করা হয়। তো ইট ওয়েন্ট অন ফর আ ওয়াইল, মানে আমরা যখন এখানে এসে প্রথমবার রেকি করি, তখন এরকম হয় যে আমাদের যে ড্রাইভাররা ঘোরাচ্ছিল তারা বিরক্ত হয়ে গেছে, যে দিনে 40টা 42টা 45টা লোকেশন। বলছে আপনারা কি এত এত লোকেশন আছে আপনাদের গল্পে? আমরা হাসছি, আমি বলছি যে না, এরকম মানে দেখা হচ্ছে যদি ভালো কিছু, এত লোকেশন কি লাগে? ড্রাইভাররা কি এখানকার? এখানে ড্রাইভার। তাহলে প্রশ্নটা ঠিক। তো কি এত ভালো বাড়ি দেখলেন, আবার একটা বাড়ি দেখছেন, আবার বাড়ি। তুমি কি দেবাত্মদা এটা জানো যে আমাদের এখানে বাংলা কাজে কতদিনের শুট হয় আমাদের এখানে? আমি শুনেছি। তাহলে তো ঠিকই, যে ওরা ভাবছে সত্যি এত জায়গা ঘুরছে কেন, কম কাজ হয়, লোকেশন কম থাকে, সেই অভ্যাসটা থেকে মানে to the Kolkata production unit, also Mumbai production, it was an unbelievable challenge, কারণ যেভাবে লেখা হয়েছিল, একটা তো ওই লোভ ছিল যে কলকাতাটাকে যতটা পারবো দেখাতে পারবো। একবার চান্স পেয়েছি এতদিনে, আমি 11-12 বছর মুম্বাইয়ে কাজ করে প্রথমবার এরকম হয়েছে একটা কলকাতা উপর গল্প। আর যারা বাইরে চলে যায় না, আমার মতো যে ধরো কলকাতার বাইরে থাকে, তার কলকাতার প্রতি টানটা কিন্তু ডবল হয়ে যায়। তখন মনে হয় লোককে দেখাবো আমি কোথা থেকে এসেছি, আমি এইটা দেখাতে চাই, এটা। বাট তখন প্রোডাকশনও ভয় পেয়ে গেছিল যে এত লোকেশন কি করে শুট হবে। বাট ভগবানের দয়ায় এভরিথিং কাইন্ড অফ, আই থিঙ্ক যারা খাকি দেখবে তারাও দেখবে যে দের ইজ সো মেনি লোকেশনস,
এবং খুব কম যেগুলো রিপিট অনেক সময় হয় না যে একই লোকেশনে 5টা জিনিস। লোকেশন রিপিট তখনই হয় যখন কারোর বাড়ি বা কোনো একটা গলি বা একটা পাড়া যেখানে ওরা থাকে। বাট আদার দ্যান দ্যাট এভরি লোকেশন, আই এম ভেরি প্রাউড অফ what we've pulled off in খাকি, যে ভাই if somebody sees কলকাতা like this, মানে তাদের ভাল লাগবে। মানে দ্য আইডিয়া যে কলকাতা দেখাবো বলে শুধু ভিক্টোরিয়া দেখালাম, আসুন আপনাকে একটু ট্রামে চড়াই, আসুন আপনাকে একটু জুড়ি গাড়িতে ময়দান ঘোরাই, ওরকম না। মানে উই ওয়ান্টেড টু শো কলকাতা দ্যাট ইজ নট বিন সিন। আমি যেটা পাড়া থেকে বেরিয়ে কোথায় কোনোদিন একটা পরোটা খেতে গিয়ে দাঁড়িয়ে দেখেছি, ওরকম জায়গা। আইটালি একটা দাঁড়াও সরি হ্যাঁ, একটা খুব ইন্টারেস্টিং 2010-এ আমি তখন কলেজে, যেটা ফার্স্ট কাকির যেখানে জিদ্দার রিভিল in that hexagonal building that is in College Street, আমি আর আমার বন্ধু কলেজে তো যাইনি, কেটে আমরা ওই বিল্ডিং এ গিয়ে হাতে একটা বোধহয় রোল ছিল, রোল খেতে 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 আমরা কলেজ স্ট্রিটে প্রচুর বাড়ি ঘুরতে 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 ওই দিনে ওই বাড়িটা খুঁজে পেয়েছি। খুঁজে পেয়ে দেখেছি ওই অদ্ভুত জায়গা, আমি গেছি ওখানে। করে আমরা দুজনে আলোচনা করছি কোনোদিন যদি সিনেমা বানানো এই বাড়িটা কোনোভাবে ইউজ হবে, and see how life takes you to that same, it's like a full circle for me. The first thing I did যেদিন আমরা ওই বাড়িতে শুট করছি was call up that friend and say boss we are shooting in that house, দেখ আমরা ওই বাড়িটাই ফাইনালি শুট করতে পারছি। তো it was very, আরে বাড়িটার টেক্সচারটা beautiful, দারুণ beautiful, unbelievable, মানে নিচ থেকে ওপরটা দেখলে এবং প্রত্যেকটা জায়গা যেরকম সে দারুণ দারুণ। আচ্ছা দেবাতন আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে জিদ্দাকে অ্যাপ্রোচ যখন করলে তার রিয়াকশন কি? আমি শুনেছিলাম যে খাকিদা বিহার চ্যাপ্টারও তাকে অ্যাপ্রোচ করা হয়েছিল। খাকিদা বিহারের চ্যাপ্টার সম্পর্কে তো আমার খুব কম আইডিয়া, বাট একটা জিনিস আছে, জিদ্দা অ্যান্ড নীরজজি ওদের ফ্রেন্ডশিপ না অনেক পুরনো, ইভেন বিফোর ওয়েডনেসডে। আচ্ছা, তো সেই দিক দিয়ে ইট ওয়াজ অ্যান ইজি কল। একটা জিনিস ছিল কামিং ডাউন টু থিঙ্কিং যে জিদ্দা কুড ডু অর্জুন মৈত্র ওয়াজ আ কনভারসেশন, যে আমরা অনেকজন ভাবছিলাম এবং একদিন হঠাৎ আলোচনা করতে করতে জিদ্দা কেমন হয়, এবং প্রথমেই মনে হয় না জিদ্দা একদম হার্ড কোর কমার্শিয়াল, হ্যাঁ উনি এগ্রি করবেন কিনা, কিরম লাগবে, লোকে এগ্রি করবে কিনা, এন্ড দেন বাট ইমিডিয়েটলি না এরকম একটা ফিল হয় যে না জিদ্দা will look really nice because the character also has come out like that, একটা ফ্লেয়ার আছে, একটা স্টাইল আছে, হ্যাঁ খুব ওই ব্যাপারটা না যে কমার্শিয়াল স্টাইল যে এসে 45 খানা লাইন দিয়ে দিল তোমার এই করে দেবো ওই করে দেবো ওই করে দেবো, ওরকম নয়। বাট একটা ফিল ছিল যে there is something, you know, there's something very interesting, very very powerful about that character, and Jidda came into being. So immediately I was like Neeraj ji aap baat kijiye. Neeraj ji speaks to Jidda, and within কিছু দিনের মধ্যে is like Jidda is going to get free at some point in time. Jiddar একটা ফিল্ম তখন হচ্ছিল অলরেডি, I think Boomerang হচ্ছিল। তো Jidda got free from that shoot, he came into office মুম্বাইয়ে, তোমার সাথে দেখা হয় এবং তখন গল্পের কিছুটা 15-20 মিনিটের জন্য একটা নারেশন দিই, যেটা আমাদের জেনারেল এলিভেটেড পিচ হয় যে এই গল্প এরকম 3টে লোক, তুমি আসো, একজন মারা যায়, তুমি আসো, তুমি তারপর টেক ওভার করো তুমি। তো উই টেল দ্যাট স্টোরি এন্ড হি কোয়াইট লাইকড ইট, এন্ড হি ওয়াজ লাইক কি যে তোমাদের আরেকটু বেশি করে লেখা হয়ে গেলে কিন্তু আবার দেখা হচ্ছে, আবার মিল হবে, লঙ্গার ডিসকাশন। এবং তারপরে ওই ডিসকাশনটা হয়। হি ওয়াজ ভেরি এক্সাইটেড ইন হাউ উই আর ট্রাইং টু পোর্ট্রে অর্জুন মৈত্র। আচ্ছা, তখন কি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছিল? হ্যাঁ। আচ্ছা, আই ডোন্ট থিঙ্ক নীরজ জি আর জিদ্দার বন্ধুত্বের মধ্যে ওই ব্যাপারটা আছে যে হ্যাঁ না এর গোছে, মানে এটা জিদ্দা আমায় পরে বলেছে যে নীরজ জি জাস্ট ফোন করে বলেছে যে একটা কিছু আছে আয়, বলছে কি, বলছে তোকে অত জানতে হবে না, তুই জাস্ট ট্রাস্ট করে চলে আয়, ডু ইট। অ্যান্ড জিদ্দা অলসো কেম ইন, মানে দ্যাটস ভেরি বিগ অফ হিম, একটা স্ক্রিপ্ট না শুনে, গল্প না শুনে টকাশ করে এসে বলা যে ঠিক আছে চলো উইল ডু দিস, অ্যান্ড হি ওয়াজ এক্সাইটেড। There were conversations যে how are we trying to treat this character Arjun Moitra. Obviously this was very different from him, কথা কম বলে, প্রচুর ইন্টারনালাইজেশন আছে, তারপর কিছু একটা পয়েন্টে গিয়ে there are mind games with that character. This is that a very cerebral character না Arjun Moitra, মানে যতই আমি বলি it's still a very commercial character, but there are facets to him which are very interesting. যে একটা সিনে হয়তো কথা না বলে এগিয়ে গেল, যেটা অনেককে বলেছে যে বুম্বাদার জিদ্দার সিনে জিদ্দা কেন কথা বলেনি, বাট না বলে অনেক কিছু বলা হয়েছে। তো উই ওয়ান্টেড টু ডু দ্যাট। আমার মনে হচ্ছে চরিত্রটা অবজার্ভ করছিল প্রচুর, মানে
একটা নিস্তব্ধের মধ্যে there is a deafening silence about a scene, না? আমি তোমাকে অনেক কিছু বলতে পারি, তুমি তো হুম করে চলে গেলে, কিন্তু সেই হুমটা আমি পরে হয়তো প্রসেস করলে দেখবো যে অনেক কিছু বলেছো যেটা আমি তখন শুনতে পাইনি। আর আরো একটা বিষয় ছিল ছবিটার ক্ষেত্রে আমার সব থেকে ভালো লাগছিল এই ক্যারেক্টারাইজেশনে, যে এই চরিত্রটা, এই যতজন টিম আছে প্রত্যেকে নিজের নাম দিল, পরিচয় দিল। প্রথমে এই চরিত্রটা অতটা কারোর সাথে ইনভলভ হলো না, Correct. কিন্তু যখন এই চরিত্রটাকে বদল করা হলো, ও সবাইকে ডাকলো বাড়িতে, সবাইকে উইস্কি খাওয়াচ্ছে, এবং Correct. এখান থেকে টিমের বন্ডিংটা আস্তে আস্তে তৈরি হলো। Correct. কারণ ও যখন প্রথমে খুশির সাথে কথা বলছে তখন বলছে আমার টিমটা সপ্তর্ষিকে আইডলাইজ করে, কিন্তু ও ভালো লোক। আর যখন খুশি একটা কথা বলে দিল তুমি এখনই জাজমেন্টে যেও না, Correct. ও আস্তে আস্তে পারসেপশনটা বদলালো, পুরোপুরি ওর যে দেখাটা সেটা বদলালো। আবার এই যে ক্যারেক্টারটার বুদ্ধিমত্তা, যে ও নিজের এক্স এর কাছে গিয়ে ইনফরমেশনটা বারো করে নিচ্ছে, আবার নিজের যে ওয়াইফ তাকে খুব সুন্দর করে ম্যানিপুলেট করার জন্য বলছে, তুমি যখন রেগে যাও ইংলিশ শব্দ বেরিয়ে আসে। Correct. তো এই ছোট 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 যে ম্যানারিজম, এটা এই চরিত্রটাকে খুব আমার মনে হয় শার্প বানায়। থ্যাংক ইউ। ওটাই মানে মানে একটা ব্যাপার তো ছিল যে এই ক্যারেক্টারটা নেক্সট পয়েন্টে কি করবে যদি তুমি বুঝে যাও না, তাহলে ইটস ভেরি প্রেডে, ঠিক আছে এই লোকটা এটাই করবে। বাট there is the scene, right, যখন ও পিন্টুকে ধরতে যায়, সবাই মিলে পিন্টুর পাড়ায় প্রচন্ড ঝামেলা হয়ে গেছে, and आरात्रिका comes up to him and says कि अंदर जाना बहुत रिस्की है सर, अगर सप्तर्षि सर होते तो ये कभी नहीं करते, वो वेट करते। और and he says कि इसीलिए सप्तर्षि सर अभी यहाँ नहीं है। It's such a weird thing to say in a point যেখানে লোকজন they are hurt about that police officer, but it is something which is extremely unexpected and it does not come from malice। মানে এরকম না যে অর্জুন খুব খারাপ ভেবে কিছু একটা বলে দিয়েছে ওই জন্য পটকে গেছে, ওরকম একটা কিন্তু মানে মুডটা ওটা না, বাট ওটা যে ইফ উই ডোন্ট ডু দিস হু উইল। তো ওই একটা ব্যাপার তো ছিল যে উইল কিপ হিম আ লিটল আনএক্সপেক্টেড, কি জিনিস করলে। অবভিয়াসলি একটা ব্যাপার আছে এন্টারটেইনমেন্ট, উই রাইট টু এন্টারটেইন আওয়ারসেলভস ফার্স্ট। আমরা লিখে যদি ভাবি যে ভালো লাগছে, তো দেন উই পুট ইট উইথ দ্য ক্যারেক্টার এন্ড সি হাউ ইট টেকস আউট। যে এই ছোট ছোট পয়েন্ট গুলো না, যেটা তুমি বললে যে ওর বউ প্রচন্ড ভয় পেয়ে গেছে, রেগে গেছে, তুমি কি করছো আমাকে জানাচ্ছ না কেন? ওর বলছে দেখেছো যখনই তুমি রেগে যাও না তোমার ইংলিশে সুইচটা অন হয়ে যাবে, which is him absolutely trying to swerve that যে তোমার দরকার নেই, এর মধ্যে কেন ঢুকছো, আমি আমারটা বুঝি না। তো এই ছোট 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 জিনিসগুলো, বা ওই তুমি যেটা বললে এক্স গার্লফ্রেন্ডের সাথে, বা এই রঞ্জিত সাগরকে ডাকা বলো, বা ওদের পাড়ার লোককে আবার ডাকা বলো ওর গ্রুপের, এইগুলো ছোট ছোট জিনিস যেগুলো ইউ ডোন্ট রিয়েলি, আই ফিল, মানে অবভিয়াসলি হয়তো ইফ ইউ এক্সপেক্টেড, বাট আমাদের ইচ্ছা সবসময় ছিল যে ইউ কিপ দ্যাট ক্যারেক্টার ভেরি অন ইউর টোজ, আর কি মানে you will not know what his next step is going to be like. আচ্ছা দেবাত্মদা, বুম্বাদা আর জিদ্দা যারা এখানকার সুপারস্টার, মানে আমার এটা খুব মানে জানার ইচ্ছা। সুপার ডুপার, হ্যাঁ সুপার স্টার্স, তো এদের সাথে তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কেমন? সুপার আনবিলিভেবল, অ্যান্ড মানে একদম কোন রকম রাগ ঢাক ছাড়া বলছি। মানে আমরা প্রথমে একটা ওই থাকে না যে ইউভ টেকেন বুম্বাদা, ইউভ টেকেন জিদ্দা, ইউভ টেকেন শাশ্বতদা, ইউভ টেকেন অল দ্য বিগিজ অফ দ্য ইন্ডাস্ট্রি, আর তখন ওই একটা ভয় থাকে আমি যত বছর যাই চেষ্টা করে এখান পর্যন্ত হোয়াট এভার, বাট আই এম স্টিল ভেরি জুনিয়র। কোথায় 300 ফিল্ম অফ বুম্বাদা, কোথায় জিদ্দা হ্যাজ বিন অ্যারাউন্ড ফর 25 ইয়ার্স, আমরা চুনো কুটি কিচ্ছু নয়। তো এই একটা ব্যাপার থাকে যে সেটে এসে অনেক সিনিয়র অ্যাক্টার্স হয় যে তুমি যদি বলো যে আরেকবার, দে গেট ভেরি অফেন্ডেড। একটা ব্যাপার আছে দেখবে, আমি জানি না তুমি শুনেছো কিনা, অনেকে বলে যে একদম ওয়ান টেক আর্টিস্ট আসে, একটা টেক দেয়, পাট করে বেরিয়ে চলে যায়, উইচ ইজ আমার কাছে একটু অফ লাগে। কারণ এক তো মিডিয়ামটা থিয়েটার নয়, মিডিয়ামটা সিনেমার দ্য প্লাস পয়েন্ট অফ সিনেমা ইজ দ্যাট ইউ ক্যান টেক মাল্টিপল টেকস। তুমি একটা ভুল করলেও তোমার দোষ নেই, তুমি আরো 4টে টেক নিতে পারো। আমাদের এখন অ্যাটলিস্ট আবার সেটাও ফিল্ম, ধরো ডিজিটাল নেগেটিভস থেকে, মানে নেগেটিভস থেকে আমরা এখন এগিয়ে ডিজিটালে চলে এসেছি, এখন তো আরো 4টে নিতে পারো। হ্যাঁ, আগে যেখানে হয়তো 3টে নিতে হবে, তোমার 300 ফুট নষ্ট হয়ে গেছে, এখন তো সেই ব্যাপারটাও নেই, ইউ ক্যান টেক ইভেন মোর। সো ইটস আ মিডিয়াম অফ রিটেক্স। সো দ্য বিউটি ইজ ইন মেকিং কারেকশনস ওভার দ্য টেক্স। মানে হয়তো একটা টেকে তুমি করলে মনে হয় একটু ছোট্ট একটা কারেকশন করলে হয়তো পরের বারটা বেটার। তো একটা ওই ভয় ছিল যে এত বড় বড় স্টার উইল দে বি ওপেন টু কারেকশনস অর নট। প্লাস যেহেতু আমি লিখেছি একটা ভিশন নিয়ে এগোনো হচ্ছে, এবার সেটা কতটা ফলো হবে বা তারা শুনে অ্যাগ্রি করবে কিনা ওয়াজ আ ভেরি বিগ কোয়েশ্চেন।
বাট এবং সেটা হয়ও, প্রথম দিনেই সেটে যাওয়ার সময় ভয় লাগছিল যে কি হবে। এটা প্রত্যেক সেটেই হয়, মানে এভরি টাইম ইউ গো টু শুট, প্রথম দিন মনে হয় যে কি হবে, সেটটা কি ঠিক থাকবে, দেখে কি ভাল লাগবে, অভিনেতাগুলো কি ভালো করবে, আমি কি ঠিক করব। বাট দ্য ফার্স্ট ডে আই ওয়েন্ট টু সেট, দে ওয়ার সো ওয়েলকামিং, এবং তাতেই রিয়েলাইজ করা যায় ওয়াই দিজ অ্যাক্টার্স হ্যাভ সার্ভাইভ ফর সো লং। মানে তুমি প্রচন্ড ইগো বা প্রচন্ড প্রবলেম্যাটিক হলে না, আমার মনে হয় তুমি এত বছর সার্ভাইভই করতে পারবে না কোনো ইন্ডাস্ট্রিতে, ব্যাংকিং এ হলেও। প্রচন্ড প্রবলেম্যাটিক ব্যাংক ম্যানেজার, তুমি বেশি দিন সার্ভাইভ করতেই পারবে না। বাট দুজন ভয়ঙ্কর ডিস্টিংক্ট। সো জিদ্দা ইন দ্য সেকেন্ড থার্ড ডে, যখন একে অপরকে আমরা একটু চিনে নিয়েছি, গল্প হয়েছে, জিদ্দা প্রচন্ড আড্ডা মারতে ভালোবাসে, আমরা প্রচুর গল্প করি, তখন মোটমাট হয়ে গেছে। জিদ্দা আমাকে ডেকে বলছে, দেখ তোর কাছে বডি ফেলে দিয়েছি, আমার ওটিটিতে ডেবিউ হচ্ছে, তুই দেখে নে বাবা কি করবি আমার সাথে, আমি বুঝতে পারছি না, ভাল লাগছে, কিন্তু তুই যেটা বলবি আমি করবো। অ্যান্ড আমি ভেবেছি হয়তো ইয়ার্কি টিয়ার্কির মতো, বাট রিয়েলি আই টেল ইউ রূপম, এরকম হয়েছে যে একটা সিনে আমি ওকে বলার পরেও জিদ্দা বলছে, এই তোর মুখ দেখে মনে হচ্ছে আরেকটা দিলে হয়, একটা দি। জাস্ট সাচ আ বিগ থিং ফর আ ডিরেক্টর, যে দি অ্যাক্টর সামনে থেকে বলছে যে আরেকটা করি, আরেকটা করি, এবং সেটা আসে হচ্ছে একটা সেটের এনার্জি, হ্যাঁ সবাই একে অপরের সাথে ওয়ার্ক করছে এবং ভালো করার চেষ্টা করছে। আচ্ছা বাবা, বুম্বাদা আবার একটু ডিফারেন্ট, বুম্বাদা ইজ আ লিটল সিরিয়াস, গল্প করে কিন্তু একটু ভারিক্কি গল্প। হুম এবার বুম্বাদা ওরকম, যে এই ভালো লাগছে, আরেকটা করি, আবার একটা হলো, বুম্বাদা এটা একটু কারেকশন, হ্যাঁ এটা ভালো লাগছে, চল এটা করা হোক। তো দুজন এত ডিফারেন্ট, বাট দ্যাটস সো। আমার অপুদা ওরকম, অপুদা উইল কাম আউট, এই এটা এটা এইখানে এরকম একটু বলি না, এটা ভালো লাগছে, আমি দেখ তোকে বলে দেখাচ্ছি, তো ইল সিয়াল, ইফ ইউ লাইক ইট ইউ লাইক ইট, ইফ ইউ ডোন্ট লাইক ইট ইউ লাইক না, ওটাই ভালো লাগছিল। অপুদা উইল অ্যাবসলিউটলি অ্যাগ্রি টু ইট, এন্ড দ্য সো গুড স্পোর্ট, যে জন্য শোটা এত ভালো লাগে না। মানে আমার মনে হয় এনার্জি না, এটা আমার মনে হয় তুমিও ফিল করবে সিনেমায়, when you watch a movie on screen না, যদি স্ক্রিনের পিছনে প্রচুর ঝামেলা হয়ে থাকে না, ওটা বোঝা যায়, রিফ্লেক্ট করে। ভয়ঙ্কর ভাবে বোঝা যাবে। এবং সেটা আমার মনে হয় খাকিতে এরকম হচ্ছে যে, মানে অনেকে দেখছে, দেখে বলছে there is a very happy vibe about it, even though you are seeing people getting killed, সব লোকজন মরছে ফুটছে, টোপ দুম ধাম হচ্ছে, বাট আমার মনে হয় একটা খুব ভালো এনার্জি দিয়ে পুরো শোটা তৈরি হয়েছে, এবং ওটা মানে গডস ব্লেসিংস যে সবকিছু এভরিথিং ফেল ইনটু প্লেস। জিদ্দা বুম্বাদা সুপার, দে আর অলসো ভেরি হ্যাপি, দ্য শো ইজ ডুইং ভেরি ওয়েল। আচ্ছা আচ্ছা, তুমি কি একটা মিম দেখেছো যেটা সিজন 2 নিয়ে হয়েছে, বেঙ্গল চ্যাপ্টার নিয়ে হয়েছে? সেটা হচ্ছে একটু আলাদা করে কথা বলতে পারি, এবং এটা সোশ্যাল মিডিয়াতে এখন এরকম জায়গায় পৌঁছে গেছে যে আমরা রীতিমতো এটাকে স্ট্যাটাস দিচ্ছি, এটাকে খুব এনজয় করছি, আমি তো এটাকে ভীষণ ভীষণ মজা পেয়েছি। তো এটা যখন তোমরা বানিয়েছিলে, তোমরা কি জানতে যে এটা অডিয়েন্সের ভীষণ মজা লাগবে? আমাদের খুব মজা লেগেছে। আচ্ছা আমাদের কি দেখো, আমরা nobody knows 100% what is going to work, what is not going to work. পুরোটাই একটা গাট ফিলিং এ হয় যে এটা আমাদের ভাল লাগছে, হয়তো অডিয়েন্সেরও ভালো লাগবে, এতটা ভাল লাগবে এক্সপেক্ট করিনি। মানে টু দ্য পয়েন্ট, আমার অ্যাক্টর সেদিন আমার একজন দেবাশিস বলে একটি অভিনেতা আছে, যে গ্যাংস্টার্সদের মধ্যে, হ্যাঁ 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 হ্যাঁ, সবাই মেসেজ করেছে যে আমার বাবা যখনই আমার উপর একটু একটু রাগারাগি হচ্ছে, তখন বলছে এই একটু আলাদা করে 1 মিনিট কথা বলা যাবে। সো ইট ইজ বিকাম লাইক দ্যাট, যে এরকম একটা পপুলার কালচার হয়ে যাচ্ছে যে লোকজন 1 মিনিট করে ডাকা মানে এটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, মানে এখন আর সেই 1 মিনিটটার কিন্তু মানে পাল্টে গেছে। সো এইটা অবভিয়াসলি কেউ এক্সপেক্ট করে না, এইটা মনে হয় যে হয়তো লোকজন খুব পছন্দ করবে, ইটস আ ফান সিন টু ওয়াচ, বাট এটা যে এরকম জায়গায় যাবে, এটা তো মানে আই এম ভেরি হ্যাপি যে লোকে এটাকে খুব এনজয় করছে। আমার মনে হয় লোকে এর থেকেও বেশি এনজয় করছে সেকেন্ড টাইম যখন 1 মিনিট যাওয়া হয়, যখন অনেক কিছুই না দেখি অনেক কিছু বলে দেওয়া হয়, যে এই রুমে অন্যই আলোচনা হচ্ছে, আপনারা যে আলোচনায় আছেন সেই আলোচনা হচ্ছে না। আচ্ছা দেবা, তোমার একটা জিনিস বলো, সেটা হচ্ছে বিহার চ্যাপ্টারের যে গানটা ছিল আইয়ে না হামরে বিহার মে, যে গানটা ভীষণ পরিমাণে লোকে পছন্দ করেছিল, এবং এতদিন পর মানে জিদ্দার ছবিতে আবার জিদ্দার গান, কারেক্ট, মানে আমি যদি সেই হিসাবে দেখি তো এরকম। এবং বাংলার যে ভার্সনটা, কলকাতা নিয়ে যে প্রত্যেকটা লাইন, মানে আমার সব থেকে ভালো লেগেছিল হচ্ছে ডান্ডা ঝান্ডা উসমে লাল রং, মানে ওই যে পার্টিকুলার জায়গাটা খুব ভালো। তো প্রত্যেকটাই ভালো, লাল বাজার থেকে শুরু করে। তো আমাকে একটা জিনিস বলো, যে এই যে
জিদ্দার এরকম একটা, জিৎ গাঙ্গুলির এরকম একটা গান, এরকম লিরিক্স, তো এটাতে কি তোমাদের কোনো রকম ইনভলভমেন্ট ছিল, বা ওটা কিভাবে তৈরি হয়েছিল এই গানটা? ইনভলভমেন্ট সবসময় থাকে। দুর্ধর্ষ গান আমার মনে হয়। এক তো বিহার চ্যাপ্টারের গানটা আমিও মাঝে মাঝে শুনি, আমার খুব ভালো লাগে। দ্য ফিল ইজ অ্যামেজিং। তো একটা চ্যালেঞ্জ ছিল যে হাউ ডু ইউ অ্যাটলিস্ট ম্যাচ আপ টু দ্য কোয়ালিটি অফ দ্যাট সং। তো বাংলা স্পেস মানে জিৎ গাঙ্গুলি, জিদ্দা ইজ সাচ আ গ্রেট মিউজিশিয়ান, ইজ গিভেন সাম অফ দ্য বেস্ট মিউজিক এখনো পর্যন্ত। তো হেন্স জিদ্দার সাথে আমরা দেখা করি, আমরা আলোচনা করি যে একটা গান উই নিড, লেটস নট থিঙ্ক অ্যাবাউট বিহার চ্যাপ্টার, বাট একটা বাংলা স্পেসে একটা ইন্টারেস্টিং একটা পেপি গান যেটা বাংলাকে নিয়ে আমরা আলোচনা করবো। এবং এটার জন্য আরো জোড়েন হচ্ছে ডক্টর সাগর, যিনি বিহার চ্যাপ্টারের লিরিক্স লেখেন। আচ্ছা, So he came into being. He's very well connected to Bangla in the sense he has a lot of Bangla friends, Bengali friends. তো ওনার এমনি নর্মাল গল্পে সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কচুরি আর চপ আর মুড়ি আলু চয়ের এইসব আলোচনার মধ্যে এটা হয় যে ও আচ্ছা উনি অলরেডি খুব ওয়েল কানেক্টেড টু ক্যালকাটা, তো ওয়াই নট। সো জিদ্দা, ডক্টর সাগর, দে স্টার্ট জ্যামিং। সেটার সাথে অবভিয়াসলি আমরাও সাথে ছিলাম, যে যদি কিছু ইনপুট করা যায়। এই গুরুদেব বলে নাও, মাছের ঝাল বলে নাও, হ্যাঁ, হাওড়া ব্রিজ কা সটকা হ্যাঁ, বিনা পিলার কে লটকা হ্যাঁ, এই সব ছোট ছোট আর কিছু জিনিস। তো বাট মোস্টলি ইট ওয়াজ জিদ্দা অ্যান্ড ডক্টর সাগর, অ্যান্ড দেন আগেন কীর্তি সাগাঠিয়া, হু স্যাং দ্য বিহার সং অলসো, হি কেম অন বোর্ড। তারপর দুর্ধর্ষ একটা দিন যায় যখন, যেদিন আমরা মানে রেকর্ড করি গানটা, খুব ভালো লাগে। অ্যান্ড দেয়ার ওয়ার 9 প্যারাগ্রাফস, 7টা আমরা ইউজ করি, 2টো আমরা রেখে দিই যে পরে শুনবো বলে। বাট 7টা একদম ডিফারেন্ট প্যারাগ্রাফস লেখা হয়, 7টা আলাদা এপিসোডের জন্য তৈরি করা হয়। লোকে পছন্দ করছে, ভালো লাগছে। আমার একটা প্রেডিকশন ছিল, আমি জানি না এটা হবে কিনা, সেটা হচ্ছে যেভাবে বেঙ্গল চ্যাপ্টার এন্ড হয়েছে, যারা দেখেননি আমার মনে হচ্ছে তার এই প্রশ্নটা স্কিপ করে যাওয়া উচিত। যেভাবে বেঙ্গল চ্যাপ্টার এন্ড হয়েছে, আমার দারুণ লেগেছিল একটা সংলাপ, সেটা হচ্ছে লেসার এভিল। আমার দারুণ লেগেছিল, এবং ওরকম ভাবে একটা গ্রে শেড আনা ব্যাপক। এবার যদি আজ থেকে 10 বছর পর কোনো কিছুর বদল হয়, পরিবেশের বদল হলো, তখন কি বেঙ্গল চ্যাপ্টারের সিজন 2 আসবে? বেঙ্গল চ্যাপ্টারে সিজন 2 আসার জন্য বদলের প্রয়োজন আছে এরকম ব্যাপার নয়। মানে আচ্ছা, টু প্লেস দিস স্টোরি ইন 2002 ওয়াজন্ট লাইক আ, মানে খুব কনসিয়াস কল যে আমরা যে সরকার আছে তাকে নিয়ে কি বলতে পারবো, বা খুব ভয় লাগছে কি করে বলবো, এই বলবো। ওরকম হলে আমরা যে গ্রে শেড দেখিয়েছি সেটাও হয়তো দেখাতাম। বাট ইটস আ স্টোরি, আর এক তো হচ্ছে ইটস অ্যান অ্যাবসলিউটলি কাল্পনিক গল্প। কেন সবাই এটাকে ডকুমেন্টারি ভাবছে, একদমই আমি ফার্স্ট সিজনে বলা ছিল যে ইটস অ্যান অ্যাডাপ্টেশন অফ আ বুক, ইটস অ্যান অ্যাডাপ্টেশন অফ অ্যাকচুয়াল ইনসিডেন্টস। আমরা তো এবারে একদম ক্লিয়ারলি বলছি যে এটা একেবারেই কোনো রিয়েল ইনসিডেন্ট বা একটা ট্রু ইনসিডেন্ট, বা মানে এমন নয় যে আপনি যদি কাউকে চিনতে পেরে যাও সেই লোকটাকে নিয়েই পুরো গল্পটা তৈরি হয়েছে, ওরকম তো নয়। মানে দেয়ার আর আ মিলিয়ন স্টোরিজ দ্যাট উইভ রেফারেন্স, এবং সেটার মধ্যে একটা ভালো গল্প বলার চেষ্টা করা হয়েছে। দিস ইজ নট আ ডকুমেন্টারি, দিস ইজ নট আ, কি বলবো, দিস ইজ নট, দের ইজ নো এজেন্ডা উইথ দ্য স্টোরি বেসিক্যালি। মানে ইটস আ অ্যাবসলিউটলি এন্টারটেইনিং, এন্টারটেনমেন্টের মতো করে দেখো। এবং কোনোদিন কেন, যদি পরের বছরই মনে হয় যে বেঙ্গল চ্যাপ্টার পার্ট 2 আসার ব্যাপার হচ্ছে, তো সেটা আমরা তখন আমরা সেটা দিয়ে হয়তো আরেকটা গল্প আসার পসিবিলিটি রয়েছে। একদম পসিবিলিটি নেই, কারণ আমি সত্যিকারের বলছি, কিভাবে হচ্ছে এটার একটা ফরম্যাট আছে। সো যখন বিহার চ্যাপ্টার 2 আসেনি, বেঙ্গল চ্যাপ্টার 2 এর লোভ করে লাভ নেই। মনে হয় দেয়ার আর ওয়ে টু মেনি স্টেটস টু কভার। এরপরে অবভিয়াসলি যখন পরের চ্যাপ্টার আসবে, একটা অন্য নতুন স্টেট হবে, নতুন একজন অফিসার হবে, নতুন গ্যাংস্টার্স আসবে, নতুন ঘটনা আসবে। তো এটা কি পসিবল কখনো যে আগের পার্টের বিহার চ্যাপ্টারের যে অফিসার ছিল, বেঙ্গল চ্যাপ্টারের যে অফিসার ছিল, তারা কোথাও একটা কানেক্টেড হলো? এটা কি পসিবল? তোমাকে একটা ট্রিভিয়া দিই, হ্যাঁ, এটা কেউ জানে না। হ্যাঁ, there is a scene in the show, in this show, যেখানে অমিত লোঢা আচ্ছা, আর অর্জুন মৈত্রর দেখা হয়। ওকে, এটা ছিল, আছে, we shot it. আচ্ছা, there is a proper scene. আচ্ছা, তাদের দুজনের দেখা হয়,
এবং দুজনে একে অপরকে মানে পুলিশ স্কুল থেকে চেনে। এবং এটা হচ্ছে সেই সময় যখন অলরেডি, আবার স্পয়লার, বাট অর্জুন মৈত্র তখন অলরেডি সিকিউরিটি সেটে চলে এসছে। হ্যাঁ। এবং অমিত লোঢা বলে যে আপনি যেরকম লোক, আমার তো মনে হচ্ছে না যে আপনি শুধু সিকিউরিটির কাজ করছেন। এরকম একটা ছোট সিন ছিল, খুব ইন্টারেস্টিং সিন, বাট অবভিয়াসলি টাইমের জন্য এবং পেসিং এর জন্য সেই সিনটা ছেড়ে দিতে হয়। বলা যায় না, হয়তো নেক্সট সিজনেও তুমি দেখবে অর্জুন মৈত্র কোথাও গিয়ে একদম লোক পিটিয়ে exit করছে। অডিয়েন্স খুব, বাট দিস ইজ দ্য ইউনিভার্স। আই মিন রইলো না রইলো, যেমন দেখো মানে আমাদের ফার্স্ট সিজনের থেকে সৌম্যার ক্যারেক্টারটা তো এসছে এসছে। হ্যাঁ, দ্য বিএসএনএল হ্যাঁ। থেকে, যিনি বিএসএনএল এ কাজ করেন এবং ওনাকে হেল্প করেন। যদিও যদি তুমি টাইমলাইন দেখো, আমার যতদূর মনে হয় বিহার চ্যাপ্টার ওয়াজ 2004 বা 6 এরকম কিছু। দিস ইজ প্রিকারসর টু বিহার, মানে দামিদ লোডা ইউ উড হ্যাভ সিন হ্যাজ নট রিচড বিহার ইয়েট। সো দ্যাট ওয়াজ আ পার্ট অফ দ্য দিস থিং, বাট ইট ডিড নট মেক দ্য ফাইনাল কাট। এরকম হাজারো জিনিস আমরা শুট করি যেটা থাকে না ফাইনাল ফাইনাল কাটে আসে না। সেটা আসবে পরে যখন আমরা এরকম ডিভিডি এক্সট্রাস করে। এই আনকাটটা দেখার জন্য লোক খুব এক্সাইটেড থাকবে। আচ্ছা দেবাশন, একটা বিষয় আমাকে বলো, তুমি জাগ্গা জাসুসে কাজ করেছো এবং জাগ্গা জাসুসে কাজ করা, তোমার মুম্বাইতে যাওয়া, এই যে ইনফরমেশন গুলো, এগুলো না লোকে খুব কম জানে। ও ঠিক আছে, এই বিষয়টা আমাকে একটু বলো। মানে ইন্টারনেটে এগুলো এত কম, লম্বা ঘটনা, আমি তোমাকে 3 মিনিটে বলবো না। একদম শুরু থেকে যদি বলি, অনেকে শুনলে মজা লাগবে। 2010-2011 কলকাতায়, এখন কি হয়ে গেছে আমি ঠিক জানি না, আমার খুব মন খারাপ হয়। 2010-11 সময় না, কলকাতায় দেখবে, তোমার মনে আছে কিনা আমি জানি না, প্রচুর এরকম শর্ট ফিল্ম কম্পিটিশন হতো কলেজে সব ইঞ্জিনিয়ারিং কলেজে শর্ট ফিল্ম কম্পিটিশন। 3,000 টাকা পুরস্কার, 5,000 টাকা পুরস্কার। তো সেই সময় তুমি যে টাইমটার কথা বলছো 10-11, ওই টাইমটা আমি পার্টিসিপেট করিনি। আমি ধরো 14-15 14-15 পার্টিসিপেট, কারেক্ট। তো ওই সময়টায় মানে তখন জাস্ট এরকম হয়েছে যে খুব ঢুকেছে, মানে আমরাও খোঁজ পাচ্ছি যে এরকম, আরে। তো আমি প্রথম, আমার এক বন্ধু, আমার স্কুলের বন্ধু অরিজিৎ হালদার বলে, সে হঠাৎ বলে এই ফিল্ম করবে। আমি ফিল্ম কোথা থেকে, কিচ্ছু জানি না, পারি না, সবে একটা কম্পিউটার কিনেছি। বলছে না ঠিক আছে, আমাদের সবার বন্ধুর ক্যামেরা আছে, ক্যামেরা দিয়ে শুট হবে। আমার প্রথম মাল্টি ক্যামেরায় শুট, এটা আমরা জানতাম না, মাল্টি করে ফেলেছি, যে 5টা বন্ধুর 5টা আলাদা আলাদা ক্যামেরা এসছে, তার 5টা আলাদা রেশিওয়ে শুট হয়, 5টা আলাদা রেজলিউশনে শুট করে, যা ইচ্ছা আগডাম বাগডাম করে আমরা উইন্ডোজ মুভি মেকারে কেটে টেটে সেটা একটা দুটো কম্পিটিশন, দেয়ার ওয়াজ আ ফিল্ম কল্ড ভয়েড মেইন। আচ্ছা, আমরা কম্পিটিশনে দিই, আমি পারিও না, কিচ্ছু না, আমি নিজে অভিনয় করে দিয়ে দিই। করে 1-2 দিন জিতে যায়, জিততে হেভি নেশা লাগে যে এটা তো হেভি জিনিস, যে এরকম ফিল্ম দিয়েছি, পয়সা এসছে, আনবিলিভেবল। তারপরের বছর চোর বলে একটা ফিল্ম আমি বানাই। সেটা আবার আরেকজন বন্ধুর সাথে ক্যামেরা, তখন এরকমই, যার কাছে ভালো ক্যামেরা সে বেস্ট ফ্রেন্ডস হয়, যদিও এরকম নয়, মানে সবার সাথে বন্ধুত্বই ছিল, এরকম না যে। বাট একটা চোর বলে ফিল্ম বানাই, সেটা আবার এদিক ওদিক সিলেক্ট হয়। তো এই নেশাতে যেতে যেতে থার্ড ফিল্ম আমি বানাই তখন 2012। দ্য ফিল্মস নেম ওয়াজ রুম ফর রেন্ট, 8 ঘন্টা হরর কমেডি। রুম ফর রেন্ট, রুম ফর রেন্ট ওটা আমি দেখেছি। অ্যাবসলিউটলি দেখেছো। এবং ওই ছবিটাতে ওই আমি বলছি, কেউ আসে একটা বটি দিয়ে, আমি বহু কারেক্ট ওরকমই কিছু একটা হবে। উন্মেষ গাঙ্গুলি ছবিটার কথা আমাকে বলেছিল। উন্মেষ অ্যাসিস্টেড মি ফর এ ইয়ার ইন বম্বে। তুমি উন্মেষকে বোম্বে ডেকেছিলে, উন্মেষ গেছিল। হ্যাঁ, উন্মেষ গাঙ্গুলি আমাকে এই কথাটা বলেছিল, এবং ও বলার পরে আমি দেন ছবিটা দেখি। ও হাউ এবং নাইস। দেখার পর আমার মনে হয় আমি সম্ভবত সিনে পার্বণ ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটা আমি দেখেছিলাম। ও হাউ কুল। দেখো সার্কেল, আরেকটা সার্কেল। তো 2012 অ্যাকচুয়ালি কি হয়, আমি এখন রিয়েলাইজ করি যে খুব এক্সেসিভলি একটা অ্যাম্বিশিয়াস ফিল্ম বানিয়ে ফেলেছিল, ইন দ্য মানে বোঝা যায় না, মানে নিজে শুট করে, নিজে এডিট করে, সেই সময় নিজে ব্যাকগ্রাউন্ড স্কোর বানিয়ে। আমি যেহেতু আমি জেনারেলি একটু মিউজিক করতাম ছোটবেলা, বেহালা টেহালা বাজাতাম, আমার বাবা একজন ভায়োলিনিস্ট, তো কম্পিউটার কিনে প্রথমে কি করে প্রোগ্রাম মিউজিক করে নিয়ে মিউজিক করে শিখে আই বিজিড দ্য হোল মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোর।
ক্যামেরায় অত ভালো অডিও আসতো না বলে নিজে পুরো ফিল্ম ডাব করি। আমার আরেক বন্ধু র্যাজডি, হিজ বিগ, মানে ইজ এ মিউজিশিয়ান, ওর সাথে আমরা পুরো সিনেমা সাউন্ড ডিজাইন করি, মানে 1300-1400 আওয়াজ, মানে দরজার খিল থেকে শুরু করে পুট পাট হাত গ্লাস দরজার মানে ওই ক্যাচ ক্যাচ আওয়াজ, এই সব সব রেকর্ড করে করে উই মেক দ্য হোল ফিল্ম, কালার কারেক্ট করি ওই সময়, আচ্ছা দের ইজ ভিএফএক্স ইন দ্য ফিল্ম, হ্যাঁ বৃষ্টি তৈরি করি, এইসব করে টোরে ফিল্মটা বানানো হয় 2012-এ। 2013-এ সেই সময় জেভিয়ার্স এখনো হয়, সিনেমাটেক বলে একটা কম্পিটিশন হয়, সেই বছরে আই থিঙ্ক ইট ওয়াজ জেভিয়ার্স এর 25তম সিনেমাটেক, তো বেশ বড়, পুরো দেশ থেকে ফিল্মস যায় সেখানে, আমার ডাক আসে যাই তুমি দাও, তো আমি সিনেমাটা জমা করি, করে ভুলে যাই। এবং স্যাডলি ওই সময় আই ওয়াজ গোয়িং থ্রু আ পার্সোনাল লস, আমার মা হ্যাড জাস্ট পাসড অ্যাওয়ে, তো ইউ ডোন্ট রিয়েলি রিমেম্বার কি হচ্ছে, সিনেমা কোথায় কে দেখলো। তো সেই সময় আমায় মুম্বাই থেকে অভিজিৎ দা বলে একজন ফোন করেন, করে বলেন যে অনুরাগ দা দেখেছে, খুব ভালো লেগেছে, তা তুই কিন্তু আসিস ওই দিনে। কি বলছো, ছেড়ে দাও, আমার এখন সময়টা ভালো লাগছে। তো অবাক কাণ্ড, কম্পিটিশনে যাই, and out of some 50-60 films আমার ফিল্ম জিতে যায়, and দাদা অনুরাগ দা was the judge for the film। এবং তার সাথে সাথে সেই বছরে ববি সিং বলে একজন খুব বড় ডিওপি ছিলেন, উনি কাইট শুট করেছেন, মেট্রো শুট করেছেন, তো ববি সিং হি পাসড অ্যাওয়ে, তো দাদা and a few more people they had made a young cinematographers award, ববি সিং মেমোরিয়াল ইয়াং সিনেমা, তো ওটাও আমি জিতি, আচ্ছা আমি এবং সৌরদীপ্ত যে ফিল্মটা শুট করে, যারা আমরা ফিল্মটা শুট করেছিলাম। এবং দাদা আসেননি, কিন্তু উনি একটা ভিডিও পাঠিয়েছিলেন, একটা ভিডিও পাঠিয়েছিলেন যে খুব ভালো লাগলো, এই লাগলো, এবং আমরা খুব তাড়াতাড়ি একসাথে কাজ করবো, এই করবো। এবং ছোটবেলা সবে তুমি কলেজে পড়ো, তোমার মনে হয় এরকম তো সবাই বলে, থোড়ি না আমায় ডাকবে, কি করে ডাকবে, এটা অনুরাগ বসু নাকি আমায়, সবে বরফি বলছে নাকি আমায় ডাকবে, দূর কি প্রাইজ আছে দাও তো দেখি, হ্যাঁ ফার্স্ট হয়েছে কি আছে, প্রায় খুব ভালো লেগেছিল, এরকম না যে আমায় মানে মানে আমি হ্যাটার সাথে দেখেছি, আই রিয়েলি লাভড হোয়াট হি সেড, বাট হয় না নিজের অকাত তুমি জানো যে আমায় ডাকবে, দূর কি হচ্ছে, আমি বাড়ি চলে আসি। বাট হোয়াট অ্যান অ্যামেজিং থিং হ্যাপেন্ড ওয়াজ, 3-4 মাস পরে অ্যাকচুয়ালি আমার ফোন আসে, আমি ফোন তুলি, মানে আমি অনুরাগ বলছি, কে, হ্যাঁ, তো বলে আমি অনুরাগ বসু, হ্যালো 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 করে, and he says আমি তাজ বেঙ্গলে আছি, would you come and meet me? তো আমি যাই, দাদার সাথে দেখা করি, and he says কি তুই খুব ভালো বানিয়েছিস, what is your plan forward? Do you want to continue in কলকাতা, আর নাকি তোর বাইরে কোথাও যাওয়ার প্ল্যান আছে? আমি বললাম দেখো আমার সিচুয়েশনই নেই বাইরে যাওয়ার, আই কাম ফ্রম আ লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি, আমাদের হয় না, মানে ইউ ক্যান থিঙ্ক অফ বিগ থিংস, স্বপ্ন দেখা তো খুব সহজ, মানে বাট তারপরেরটা খুব কঠিন না, মানে কোনো কাজ নেই, কিছু করি না, বাড়িতেও সিচুয়েশন এরকম নেই। তো হি সেজ দেখ যদি তোর মনে হয় ফিল্ম মেকিং করবি, তাহলে আই এম গিভিং ইউ অ্যান অপশন, কাম টু বম্বে। আমি বরফিকে টুকরে বলে একটা শো তখন জির সাথে হওয়ার কথা, তুই আয়, তুই কিছু গল্প লেখ, লেট মি সি, তুই যদি ভালো লিখিস তাহলে আইল গিভ ইউ আ চান্স। আমি 3টে গল্প লিখে পাঠাই, দাদার খুব ভালো লাগে, he sends me the tickets, it's my first time flying, আমি যাই বম্বে, এবং তখন বরফিকে টুকরে হয় না, বাট জগ্গা জাসুস ওয়াজ জাস্ট স্টার্টিং, আমি যেদিন মুম্বাই পৌঁছই সেই রাত থেকে দাদা জগ্গা জাসুস লেখা শুরু করে, এবং আমি সেই দিন দাদার অফিসে থেকেছি, তো তো ওই নিয়ে আলোচনা হচ্ছিল কিরকম, তখন তোমার বয়স কত? আই উড বি 22 বছর, আচ্ছা 22 বছর বয়স। তো আমি ওই সময় বম্বে যাই, এবং তখন যজ্ঞা শুরু হচ্ছে, এবং তখন আমি 8th এডি হিসেবে, 8th মানে সেই ছেলে যাকে আর কি পেটানোর জন্য সেটে আনা হয়, যাকে আর কি এই এদিকে টাপ কাজ করিস না কেন, এইরকম আর কি। প্রথমবার ক্ল্যাপ দিচ্ছি, জীবনে কোনোদিন বড় সেট দেখিনি, নিজে যখন কলকাতায় বানানো হয় মনে হয় না যে সব সত্যজিৎ রায় হয়ে গেছিল, ও কি বই বানাই, আর তারপর যখন ওখানে গিয়ে তুমি দেখো কিছুই জানি না, কিছুই বুঝি না, ওরকম একটা সিচুয়েশন। বাট আই স্টার্টেড অফ বিং লাইক দ্য 8th 9th এডি আর কি, মানে যার কোনো কাজ নেই, সে খালি ঘুরে বেড়ায় হাফ প্যান্টে, সারা সেটে ঘরে, এটা কি হয়,
এইটা কেন লাগালেন, এইটা কি হচ্ছে, এই এই কাজ থেকে শুরু করি। And এই পর্যন্ত গল্পটা খুব ভাল লাগে, ভাল লাগছে না, খুব এরকম একটা স্বপ্নের মতো। এবং অনেকে বলে তারা তো স্ট্রাগলই নেই লাইফে, বাট দ্য অ্যাকচুয়াল স্ট্রাগল স্টার্টস দেয়ার। কারণ একবার যখন তুমি পৌঁছে যাও না, এরকম একটা সিচুয়েশন যেখানে আই ওয়াজ দ্য ইয়াংগেস্ট অন ইন দ্য সেট, মানে আমার থেকে সবাই বড়, মানে সব 30+, 35+। সো রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যায় যে হাউ আর ইউ কিপিং ইউর সেলফ অন দ্য সেট। তার সাথে দাদা একটা খুব ভালো কথা বলেছিল যে দেখ, আই ক্যান অ্যাফোর্ড ইউ ফর আ ইয়ার। দাদা নিজে ডিরেক্টর হতে 1 বছর লেগেছে, অ্যাসিস্ট 1 বছর করেছেন, করে ডিরেক্টর হচ্ছেন। তো উনি বলেছিলেন আমার মনে হয় কারোর 1 বছরের বেশি অ্যাসিস্ট, মানে 1 বছরের বেশি অ্যাসিস্ট করার প্রয়োজন নেই ডিরেকশন করার জন্য। তো তোর যদি 1 বছরের মধ্যে হয় খুব ভালো, নাহলে বাড়ি চলে যাবি। তো সেই তো একটা বিরাট বড় প্রেশার যে 1 বছরের মধ্যে কি করে হবে, কি হবে। তো সেই একটা ব্যাপার ছিল। তো সেটার থেকে স্ট্রাগল এন্ড তারপর বাই দ্য টাইম আই স্টার্টেড জাগ্গা, আই ওয়াজ ইন দি 8th, যেমন বললাম তোমার 8th 9th AD। যখন আমি জাগ্গা ছাড়ি তখন আই ওয়াজ অ্যান অ্যাসোসিয়েট ডিরেক্টর, তখন অলরেডি আমি টাগোর করে ফেলেছি। আচ্ছা এইটাও আছে যে আমি ফার্স্ট ইয়ারে আই স্টার্ট ডিরেক্টিং টাগোর ফর। সো এরকম একটা ব্যাপার যে 8-9 মাসের মতো হয়ে গেছে, সেকেন্ড ওয়ার্নিং চলে এসছে যে এবার কিন্তু যাওয়ার টাইম। এবং সেই সময় একটা হাইল্যান্ডে একটা জাগ্গা দেখবে, জাগ্গা যদি তুমি দেখে থাকো, প্রচুর হাতি টাতি, তোমার যত গুহা টুহার মধ্যে শুট, এটা সব থাইল্যান্ডে হয়। তো আমি তখন স্টোরিজ বাই রবীন্দ্রনাথ ঠাকুর শুরু হচ্ছে, এবং আমার খুব দুঃখ হয়েছিল আমায় ডিরেকশন দিচ্ছেন না কেন। এবং দাদা বলেন যে দেখ, ডিরেক্টর তো তুই হয়ে গেছিস ভেবে নে, বাট ডিরেকশন ইজ অনলি 10% ডিরেকশন অ্যান্ড 90% ম্যান ম্যানেজমেন্ট। তুই তোর বয়সে যেদিন তুই সেটে যাবি এবং তোর নিচে যারা বা তোর সাথে যারা 100 জন 150 জন কাজ করছে, সেদিন যখন তারা রিয়েলাইজ করবে না যে এই ডিরেক্ট করে, এর কথা শোনা উচিত, বা তুই যদি বলিস একটু একটু শান্ত হও, তারা যদি শান্ত হয়, তাহলে বুঝতে হবে ইউ আর রেডি। কারণ ডিরেকশন তো সবাই পারে, কাট বলতে হয়, অ্যাকশন বলতে হয়, বুঝতে হয় শর্ট কিরম। কিন্তু তুমি একটা 200-250 জনের 300 জনের টিম হ্যান্ডেল করছো, ইজ ইভেন মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং এলস। থাইল্যান্ড যাওয়া হয়, খুব ভালো একটা শিডিউল হয়, খুবই ভালো শিডিউল হয় আমার জন্য। তো আই থিঙ্ক দ্যাট ওয়াজ মাই পার্সোনাল বেস্ট শিডিউল আই এভার পুলড অফ দ্যাট ওয়ে। মানে যেখানে থাইল্যান্ডে খুব বেশি লোক ইংলিশ বলে না, আমরা যেখানে শুট করছিলাম পাই বলে একটা ছোট্ট জায়গা, খুব বেশি লোক ইংলিশ বলে না, সেখানে গিয়ে যেভাবে ম্যানেজ করা হয়, আলোচনা করা। তো বাই দ্য টাইম উই কাম ব্যাক, হি ইজ লাইক কি তুই টাগোর শুট করা শুরু কর। সো আই স্টার্ট শুটিং টাগোর। তো সেখান থেকে আমার ডিরেকশনের শুরু। আমি টাগোরে 9টা এপিসোড করি, তারপর আবার ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাই, গিয়ে আরো কিছু কিছু ডিরেক্ট করতে করতে তারপর আবার জাগ্গা শুরু হয়। তো জাগ্গা যেহেতু 4 বছর নিয়েছিল, তো আবার জাগ্গা শুরু হতে আমি আবার ফেরত চলে আসি, সে আবার জাগ্গায় জয়েন করি, পরে আবার জাগ্গাটা পুরো শেষ করে আবার। তখন কি মুম্বাইতে থাকতে না কলকাতায় আসতে? কলকাতায় আমি কোনোদিন কাজ করিনি, মানে আমি ওই শর্ট ফিল্ম পর্যন্তই খালি কলকাতায়, তারপর আর করনি? তারপর আর কলকাতায় তখনও করিনি। মানে শর্ট ফিল্মটাও আমি বলবো না কোনো প্রফেশনাল কিছু তো করছিলামই না, মানে ওইগুলো হচ্ছে ওই বন্ধুদের সাথে মিলে আচ্ছা একটা চেষ্টা যে কিছু একটা করতে পারবো কি পারবো না। বাট অবভিয়াসলি মানে দ্যাট ফিল্ম ডিড আ লট ফর মি। মানে রুম ফর রেন্ট এখনো আমার মনে হয় যে যেটা বানিয়েছিলাম সেটার জন্য এখানে আছি, মানে না হলে এত দূরও পারতাম না আর কি। বাট দিস ইজ ছোট ছোট, ছোট না অনেক লম্বাই হয়ে গেছে, বাট দিস ইজ দ্য জার্নি। বাট ইটস আ টাফ বাট আ ভেরি হ্যাপি জার্নি। এখনো বাসুর সাথে তোমার যোগাযোগ রয়েছে না? মাঝে খুব বেশি হয় না। অবভিয়াসলি হি হ্যাজ গটন বিজি ইন হিজ লাইফ, আই হ্যাভ গটন বিজি ইন মাই ওন ওয়েজ। উনি খাকি দেখেছেন? ওনার ভাই দেখেছেন, আচ্ছা। উনি দেখেছেন কিনা এখন জানি না। কারণ কি হয়, অনুরাগ দার সাথে আমার রিলেশনশিপটা ইজ লাইক এ ভেরি মেন্টার স্টুডেন্ট, মানে গুরু শিষ্য টাইপ। যদিও হি ইজ ভেরি ওপেন, কিন্তু ওই হয় না যে তোমায় যে প্রথম রাস্তা দেখিয়েছে, যে প্রথম শিখিয়েছে না, তার প্রতি একটা যতই তুমি চেষ্টা করো না কেন যে একদম দাদা দাদা দাদা, কিন্তু একটা ওই হয়েই যায় যে ভয় ভয় একটা রেভারেন্স থাকে, যে কতটা বেশি ফাজলামো হচ্ছে, কতটা কথা বেশি কথা হচ্ছে। তো সেটা জিজ্ঞেস করার সাহস করিনি, করে নেবো। আই থিঙ্ক দাদা ইজ অলসো ভেরি বিজি এখন, আছে কি একবার whenever he gets free
জিজ্ঞেস করে নেবো দেখেছি কিনা। আমারও ভালো লাগলো যে আমাকে রেকমেন্ড করেছিল, ছবিটা আমি অলরেডি দেখেছিলাম, এবং তখন এই বিষয়টা নিয়ে কি অ্যামেজিং, সুপার। হ্যাঁ একটা উন্মেষ বলেছিল যে আমাকে মুম্বাই যেতে বলেছিল, আমি গেছিলাম। না অ্যাকচুয়ালি কি হয়েছে আমি কি হয়, তোমার নিজের জার্নিটা যেরকম হয় না, তুমি চাও টু ডু থিংস ফর আদার্স অ্যাজ ওয়েল। তো আমি যেটা সবাইকেই বলছি যারাই ফিল্ম টিল্ম বানায় কলকাতায়, আমি সবাইকে মানে এটাও এমনিতেও পোস্ট করেছিলাম যে কেউ যদি শর্ট ফিল্ম বানিয়ে থাকো আমায় পাঠাও, আমি একটু দেখতে চাই। কারণ ইউ নেভার নো হোয়াট মাইট ক্লিক, হয়তো কিছু ভালো লাগলো। আমার সবসময় প্রয়োজন পড়ে লোকজনের, তো আমি অনেককে ডেকেওছি, অনেকে এসছে, অনেকে কদিন করে চলে গেছে, অনেকে রয়ে গেছে। বাট সবসময় ভাল লাগে না যে নিজেদের আমাকে যেহেতু এইভাবে তোলা হয়েছিল, তো আমার যখন এখন একটা অপরচুনিটি আছে, আমি কেন অন্যদেরকে হেল্প করবো না? মানে অনুরাগ দা ডিড, সো আই এম হিয়ার, রাইট? সো ওয়াই নট আই অলসো গিভ ইট আউট টু পিপল। ওই ব্যাপারটা আছে যে আমি এখনো প্রচুর শর্ট ফিল্ম দেখি এবং খুঁজি, আচ্ছা যে কেউ যদি খুব ইন্টারেস্টিং লাগে আমি তাকে ফোন করি, বলি যে খুব ভালো লেগেছে, কি করছিস, দেখা কর। কলকাতা এলে তাদের সাথে দেখাও করি, তো এরকম করে হয়। আচ্ছা, আমি একটা ইন্টারভিউ দেখছিলাম যেখানে বলছিল, ঋত্বিক বলছিল যে দেবাত্মাদা খুব ভালো একজন অ্যাক্টর। হ্যাঁ, হ্যাঁ এটা এটা সত্যি বলছিল তারা, যে খুব আদিল এবং ও দুজনেই বলছিল যে খুব ভালো একজন অ্যাক্টর, এবং যেভাবে সিন দেখাচ্ছে আমাদের দুজনের মধ্যে যে ফেস অফটা যেভাবে দেখাচ্ছে, আমরা দেখে ভাবছি মানে কি করেছে। তা তুমি মানে তুমি পুরো প্রসেসটা কিভাবে করো, কি করে যখন একটা সিকোয়েন্স হয়, কি তুমি তাদেরকে ব্রিফ করে দাও, না তুমি করে দেখাও, এটা থেকে অ্যাডাপ্ট করো, বা আমাকেই পুরোপুরি নকল করো, বা তাদের উপর ছেড়ে দাও, কিভাবে করো কিভাবে? এটা না নানা ডিরেক্টর নানা রকম অ্যাপ্রোচ হয়। আমার ব্যাপারটা কি, আমি আমারটা বলতে পারবো, মানে ইট ইজ নট দ্য রাইট অর রং প্রসেস। মানে অনেকে হয়তো শুনে বলবেন যে একদম বিচ্ছিরি প্রসেস, হতেই পারে। বাট আমি যেটাতে কমফোর্টেবল, হোয়াট হ্যাজ ওয়ার্কড ফর মি হচ্ছে, ভালো অভিনেতা খারাপ অভিনেতা আমি ঠিক অতটা জানি না, বাট একটা জিনিস হয় যে যেহেতু মোস্ট অফ দ্য ওয়ার্ক দ্যাট আই ডু না আমি নিজে লিখি, মানে আমি না লিখলে খুব আনকমফোর্টেবলই হই। কারণ আমি যে সেন্সিবিলিটি দিয়ে যে সিনটা লিখবো, এরকম না যে অন্য কেউ খারাপ লিখবে, বাট নিজে একটা সিন ওন করা খুব ইম্পর্টেন্ট, জানো তো। মানে মানে একজন রাইটারের লেখা সিন তুমি হয়তো পড়লে, তুমি যে সেই ক্যারেক্টারটার সাথে 100% একমত হতে পারছো, সেটা কিন্তু সবসময় সম্ভব না। আবার এরকমও হয় যে এরকম ক্লিক করে গেলে যে রাইটার যেটা লিখেছে একদম এক্স্যাক্টলি হোয়াট ইউ উড হ্যাভ রিটেন, বাট মোস্টলি এরকম হয় যে আচ্ছা যেভাবে ও রিয়াক্ট করছে হয়তো আমি করতাম না, বা আমার মনে অন্যরকম রিয়াকশন হচ্ছে। তো আমার ব্যাপারটা হয় কি, আমি উইথ ট্রেনিং বলো, উইথ এতদিনের প্র্যাকটিস বলো, যেটা হয়েছে যে আমরা যখন লিখি না অলমোস্ট দেখতে পাই কি হচ্ছে। মানে অনেক ডিরেক্টর আছে, বড় বড় ডিরেক্টর আছে যারা অ্যাক্টরদেরকে ছেড়ে দেয়, আমিও ওইটা রাখি যে আমি অ্যাক্টরদের ছেড়ে দিয়ে আই ডু মাইক্রো কারেকশনস। মানে এরকম না যে পুরোটাই আমি এবার দাঁড়ান হাতে কাগজটা দিন তো দেখি পুরো অভিনয় করে, ওরকম না। লেট দেম ডু দেয়ার থিং। তারাও তো অ্যাক্টর, তারা জানে তাদের কি করতে হবে, কিন্তু দেয়ার আর স্মল লিটল একটুখানি গার্নিশ, যেটা আমার মনে হয় যে এখানে হয়তো এইটুকু করলে ভাল লাগবে, এখানে হয়তো এইটুকু করলে ভাল লাগে। এই আমার মাথায় আসছে যে একটু এখানে একটা পজ নাও না, এরকম একটু ইন্টারেস্টিং পজ নাও, সেটা করার সময় একটু অ্যাক্টিং করে ফেলি, সেটা ভুল। সেটা আমি আবার অ্যাক্টিং করে অ্যাক্টরদের বলি কি যে এটা কিন্তু কপি করবেন না, এটা কিন্তু কপি করবেন না, এটা আমি এমনি দেখালাম, দিস ইজ জাস্ট ফর রেফারেন্স, বাট আপনি আপনার মতো করে করুন। বাট এটা হয় যে ইটস সাচ আ ভিজুয়াল মিডিয়াম না, পুরো জিনিসটাকে ছেড়ে দিলেও একটা ইয়ে হয়, এবং তোমার মাথায় একটা থাকে না যে এটার পর এরকম হবে, এরকম হলে আমি ওইটা করতে পারবো, আমি যে শটটা নেবো ভেবেছি সেটা এইটা হলেই হবে, এখান থেকে এতটা না পৌঁছলে ওই শটটায় আমি পৌঁছতে পারবো। তো যে জন্য আগে থেকে সেই লোকগুলো বলে দিই যে আমি এই শট ভাবছি, আর তারপর বলি তোমরা এই যদি একটু একটু করতে পারো খুব ভালো হয়, করলে খুব ভালো, না করলে কিছু করার নেই। বাট বেশিরভাগ সময় আই থিঙ্ক দি অলসো আগ্রি যে ভালো লাগছে, মজা হচ্ছে। আমি এই যেরকম তোমার সাথে কথা বলছি আমি এরকম একদম এরকম করেই কথা বলি, আর আমার যেটা প্রয়োজন সেটা সবকিছুর একটা, আমি যেরকম বললাম যে একটা সিনের একটা ভিশন থাকে, সেটা যতটা তুমি টানতে পারবে ততটা তোমার জন্য ভালো। আচ্ছা আমরা একদম আড্ডার শেষ ইয়েতে চলে এসেছি। তোমাকে একটা জিনিস বলো দেবাত্মা, তুমি বলো তুমি বাংলায় কাজ করোনি, এবং তুমি বুম্বাদা জিদ্দাকে নিয়ে অলরেডি কাজ করে ফেলেছো, এবং সেটা এরকম ভাবে লোকে দেখে নিয়েছে। তুমি কি বাংলাতে কোনো কাজ করার ইচ্ছা রাখো? মানে বাংলাতে কোনো মেইন স্ট্রিম শো, বাংলায় কোনো প্রজেক্ট করলে, না তুমি করলে হিন্দিতেই করবে? আমি খুব ফরচুনেট যে
মানে আমি এর আগে একটা শর্ট ফিল্ম ধরো ভায়াকমের সাথে করেছি কলকাতায়, উইথ বিদিতা বাগ, পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতবদা সাথে বৌমা বলে একটা ফিল্ম, সেটা ইফিতে সিলেক্ট হয় 2018 বা 17 এরকম। বাট এটা তো অনেক বড় প্রজেক্ট। আই এম ভেরি ফরচুনেট যে আমার মানে অলমোস্ট ডেবিউই ধরে নাও যে উইথ বুম্বাদা, জিদ্দা এন্ড এভরিবডি ভালো ফিল্ম করার ইচ্ছা আছে। আমার যদি খুব পার্সোনালি জিজ্ঞেস করো তাহলে আমার ইচ্ছা আছে যে আই ওয়ান্ট টু টেক বাংলা টু ন্যাশনাল রাইট নাও। আমরা যারা কলকাতায় থাকি, মানে কেন নয়, মানে আজ যে খাকিটা করলাম এটা তো পুরো বাংলা প্রজেক্ট নয়, কিন্তু আমার কাছে অতটা লিওয়ে আছে যে আমি অতটা বাংলা একটা গল্প বাংলায় অনেকটা বলেও তুমি বলছো যে ইটস আ বাংলা শো, সো ওয়াই নট ডু দ্যাট ওয়ে। মানে আমার ধরো এখন যেটা আশা করছি, আমি জানি না, এটা প্রার্থনা আমার, যে যদি এর পরে কোনো প্রজেক্ট করি বা ফিল্ম নিজের মতো করে বানাতে চাই, একটা খুব ইচ্ছা আছে যে এই স্পেসে, এই কলকাতার স্পেসে আমরা সবাই যেখানে বড় হয়েছি সেই গল্পটাই সবচেয়ে রিয়েলিস্টিক্যালি আমরা বলতে পারবো না। মানে খুব সিম্পল ব্যাপার, মানে আমি কোনোদিন মানে এরকম না যে আমার বাড়িতে 1,000 কোটি টাকা আছে, তো 1,000 কোটি টাকার গল্প বলতে গেলে তাদের সাথে মিশে গল্প বলতে। আমি যেখানে বড় হয়েছি, যে পাড়ায় যেরকম কালচারে বড় হয়েছি, যে গল্প পড়ে শুনে দেখে বড় হয়েছি, সেগুলো হয়তো অনেক বেশি ভালো করে করতে পারবো। তো বাংলায় করবো কি করবো না সে তো ইজ দূরের, বাট বাংলার জন্য করবো এটা তো একদম 100% শিওর। ওকে, তারপর তো একটা ইচ্ছা আছেই যে কলকাতায় ওয়ান্ট টু ডু সামথিং ইন মাই নিয়ার ফিউচার ওয়েন আই এম প্রডিউসিং, মেবি ধরে নাও যে সামথিং যেটা হয় স্যানিটি প্রজেক্ট। আমি জানি না তুমি কতটা স্যানিটি প্রজেক্ট জানো, স্যানিটি এরকম কোনো টার্ম নেই, বাট দের ইজ আ ভেরি ফাইন লাইন বিটুইন হোয়াট ইউ ওয়ান্ট টু ডু অ্যান্ড হোয়াট ইউ আর হ্যাভিং টু ডু। তুমি অ্যাগ্রি করবে যে বিলস পে করার জন্য একটা করো না, নট নেসেসারিলি তুমি এটা ডিসঅনেস্টলি করো, বাট হয়তো তুমি যেটা করছো সেটার থেকে একটু ডিফারেন্ট হয়তো অন্য জায়গায় করতে, উইথ দি স্টুডিওস, কর্পোরেট, লোকে কি দেখবে, লোকে কি দেয়ার ইজ আ লট অফ রেসপন্সিবিলিটি। আমরা লেখার সময়ও কিন্তু এরকম না যে যা আমার মন চাইছে আমি আজকে একটা গাছের তলায় একটা সিন লিখলাম 18 মিনিট লম্বা, আমি পারবো না, আমায় অ্যালাউ করে না, কারণ আমাকে বিজনেস বুঝতে হয়। যে অনেকে আমায় আজকে বলছে খাকিটা কেন পুরো বাংলায় করেননি, দেয়ার ইজ আ বিজনেস কানেক্টেড টু ইট, ইটস নট অল শখ, হ্যাঁ না, যে আমরা শখে বানাই না, মানে there are bills to pay, this is a filmmaking business, so there are things we write, যেটা we write it with all honesty, কিন্তু আমাকে যদি এমনি পেন ছেড়ে একদিন বিকেলে ছেড়ে দিতে, আমি কি এটা লিখতাম? হয়তো একটু অন্য কিছু লিখতাম। এটা আমার স্যানিটি প্রজেক্ট, যে যেটা অন্য কিছু একটা লিখতাম, সেটা হয়তো কোনো এক সময় বাংলায় বানানো, নিজের কলকাতায় বানানো। আচ্ছা, বাট এখন আপাতত মাই প্ল্যান ইজ টু ডু বিগ থিংস ফর বেঙ্গল। আচ্ছা, কলকাতা থেকেই কলকাতার কাজ করতে হবে এরকম কোথাও বলা আছে নাকি? আচ্ছা, তোমার নেক্সট এখন রান্না করছি, এখন আমার কোনো আইডিয়া নেই। আমি এখন আই এম ভেরি হোপফুল দ্যাট আই ডু বিগ প্রজেক্টস, গুড প্রজেক্টস, বিগের থেকেও গুড ইজ মোর ইম্পর্টেন্ট প্রজেক্টস, দ্যাট এই ধরো খাকি যেরকম লোকে ভালোবাসছে, ভালোবাসা ছাড়া আর মানে at the end of the day you want to entertain people and you want people to be entertained, and যেভাবে লোকে মেসেজ করে বলছে খুব ভালো লাগছে, এটা ইজ আ ভেরি বিগ পাওনা। আমি চাই আরো সামনে গিয়ে এরকম প্রজেক্ট করি যেটা লোকে আরো বলবে, আমায় চিনবে অ্যাজ অ্যান আর্টিস্ট, যে এই ছেলেটা পারে, যেটা করছে ফুল টাইম ওয়েস্ট করছে না, কিছুটা হয়তো পারে। তো আমি ওটা চাইছি, এবং দ্যাট ইজ মাই প্ল্যান। কিছু লেখা হচ্ছে, কিছু ডেভেলপ করছে, এখন তো ইটস টু আর্লি, এই মুহূর্তে আই হ্যাভ নট পিকড আপ এনিথিং, বাট কিছু একটা পিক আপ করলে নিশ্চয়ই জানতে পারবো, দেখা যাক কিরকম কি হয়। থ্যাংক ইউ দাদা, তোমাদের থ্যাংক ইউ, কি মজা হলো, প্রচন্ড প্রচন্ড খুব ভালো আড্ডা হলো, অনেস্ট আড্ডা হলো, তুমি খুব মানে মন খুলে কথা বলো, খুব ভালো লাগলো। বাট যারা খাকি দেখেননি প্লিজ দেখে নিন, কারণ খুব বড় মিস করবেন। আর পরের বার যদি কখনো রূপমের সাথে কথা, আমি সব স্পয়েল করে দেবো আপনি কারণ আমি আর সহ্য করতে পারছি না যারা দেখতে পাচ্ছে না, তো দেখে নিন, তাড়াতাড়ি দেখে নিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।